যুদ্ধের মাঝেও কোটি কোটি ডলার আয় করছে ইরান, বিক্রি করছে 23 কোটি ডলারের তেল। সংঘাত কি খামেনি দেশের জন্য লাভ নিয়ে আসলো? এক সপ্তাহ পেরোলেও উদ্ধার হয়নি ভেনেজুয়েলার ভূমিকম্পে চাপা পড়ারা, নেই ভারী যন্ত্রপাতি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছে স্বজনরা। অজানা অচেনা কেপ ভার্দে প্রথমবার খেলতে এসেই কাঁপিয়েছে বিশ্বকাপের মঞ্চ। জনশূন্য দ্বীপ থেকে ফুটবলের পরাশক্তি কিভাবে হলো? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার সাথে যুদ্ধের মাঝেও কোটি কোটি ডলার আয় করছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার পর 2 সপ্তাহে শুধু তেল রপ্তানি থেকে ইরান আয় করেছে 23 কোটি ডলারের বেশি। না যুদ্ধ না শান্তি, এই পরিস্থিতিতে ভেঙে পড়া আলোচনা আবারও শুরু হয়েছে কাতারের দোহায়। তবে সরাসরি নয়, বরং যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিদের সাথে আলাদা আলাদা আলোচনা করছে মধ্যস্থতাকারীরা। কেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে না তা খোলাসা করেছেন ইরানের প্রধান আলোচক বাঘের গালিবাফ। মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্ট। আকস্মিক বজ্রপাতের মতো শান্তি সমঝোতা ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ইরান কয়েক দফা পাল্টাপাল্টি হামলার পর আবার গতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে হরমুজ প্রণালী। বিশ্ববাজারে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হুমকিতে আবার চোখ রাঙাচ্ছিল অচল অবস্থার শঙ্কা। যদিও মার্কিন হুমকি পাত্তা না দিয়ে বরাবরের মতোই হরমুজে নিশ্ছিদ্র আধিপত্য ধরে রেখেছে তেহরান। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কড়া নজরদারি ফাঁকি দিয়ে বিকল্প চোরাপথে হরমুজ পাড়ি দিতে গিয়ে বুধবার একটি কার্গো জাহাজ ডুবোচরে আটকে যাওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও হরমুজের মোক্ষম ব্যবহারে এরই মধ্যে বিপুল পরিমাণে তেল রপ্তানি করেছে ইরান। এতে আয় হচ্ছে অঢেল। এ কি শুধু কথার কথা বা ধারণা? এর পক্ষে শক্ত কোনো প্রমাণ আছে কি? শুধু 2 সপ্তাহের তথ্যপাত্য বলছে কমপক্ষে 5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান, যা প্রকাশ করেছে তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী একাধিক সংস্থা। তেল রপ্তানির এই সুযোগের শুরুটা গত 17 জুন ইরান ঘিরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর। এর থেকে আয়ের পরিমাণ 3.5 বিলিয়ন বা 350 কোটি ডলার। এর গড় করলে দেখা যায় প্রতিদিন 23 কোটি 30 লাখ ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। এ তো গেল 2 সপ্তাহের হিসাব। বড় কোনো অঘটন না হলে যা আগামী 1.5 মাস পর্যন্ত অব্যাহত থাকবে। কারণ যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী 21 আগস্টের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার বেঁধে দেওয়ার সীমার মধ্যবর্তী সময়ে উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী। তাই এই সুযোগের মোক্ষম ব্যবহারে তেহরানের আয় ফুলে ফেপে যে কোথায় গিয়ে ঠেকবে তা আগে থেকেই আভাস দিচ্ছে গত 2 সপ্তাহের জরিপ। তাছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করা বিদেশি জাহাজ থেকে ইরানের টোল আদায় থেকে অর্জিত অর্থের হিসাব তো আছেই। এদিকে ইরানের প্রতিনিধি দলের সাথে আরেক দফা শান্তি আলোচনার আশায় মঙ্গলবার কাতারের দোহায় গিয়ে একাধিক বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের শীর্ষ নেতা স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার। এই সফরে বৈঠক হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল থানির সাথে। কথা হয়েছে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার কৌশল সহ সার্বিক বিষয়ে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আর বৈঠক আয়োজনে কাতারের অঙ্গীকারের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন আল থানি। কাতারের বিবৃতিতে জানানো হয়েছে বৈরুত তেল আবিব শান্তি চুক্তি আর লেবানন থেকে দখলদার ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও কথা হয়েছে। এদিন ইরানের প্রতিনিধি দলের সাথে উইটকফ আর কুশনারের বৈঠক তো দূরের কথা, মুখোমুখি দেখাও হয়নি। এক সাক্ষাৎকারে এর কারণ খোলাসা করেছেন ইরানের পক্ষে প্রধান আলোচক দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। সমঝোতা স্মারকের 5টি ধারা, যার একটি হলো লেবাননে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী ধারাগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হব না। এই সমঝোতা স্মারকের প্রথম ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে লেবাননের স্বীকৃত সরকারি ভৌগোলিক মানচিত্রের ভিত্তিতে দেশটির আঞ্চলিক সার্বভৌমত্বই প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যুদ্ধের অবসান ঘটাতে হলে আর কোনো সামরিক অভিযান চালানো যাবে না এবং জনগণকে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। এদিকেই সংকট আরও জটিল আকার নেয়ার আভাস দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপে নতি স্বীকার করবে না তেল আবিব। নিরাপত্তার প্রয়োজনে যতদিন প্রয়োজন ততদিনই লেবাননে থাকবে ইসরায়েলি সেনারা। এমনকি দরকার হলে 3য় দফায় ইরানে হামলার হুমকিও দিয়েছেন তিনি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি উদ্ধার করা যায়নি ভেনেজুয়েলায় ভূমিকম্পে চাপা পড়া ব্যক্তিদের। ফলে সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা। ভারী যন্ত্রপাতি না থাকায় হাতেই স্বজনদের খুঁজে ধ্বংসস্তূপ সরাচ্ছে সাধারণ মানুষ। নাজুক এই পরিস্থিতি সামাল দিতে না পারায় জনগণের ক্ষোভের মুখে পড়েছে ভেনেজুয়েলা সরকার। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের মাঝে হাতড়ে বেড়াচ্ছেন ২৭ বছর বয়সী যুবক হুয়ান আন্দ্রাদে। ভাঙা কংক্রিটের স্তূপ, লোহার বাঁকানো কাঠামো আর ধুলোর নিচে হন্যে হয়ে খুঁজছেন তার প্রিয়জনদের। ভূমিকম্পে কয়েক সেকেন্ডেই ধসে পড়ে তাদের অ্যাপার্টমেন্ট, আর চাপা পড়েন স্ত্রী, মেয়ে, বোন সহ পরিবারের অন্য সদস্যরা। প্রকৃতির এই ধ্বংসলীলা পেরিয়েছে এক সপ্তাহ, তবুও আশা হারাননি। মনে সাহস জুগিয়ে আশায় আছেন অলৌকিকভাবে হয়তো ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হবে পরিবারের কেউ না কেউ। আমি প্রথম 2 দিন খালি হাতেই এই ধ্বংসস্তূপ থেকে 9 জনকে জীবিত উদ্ধার করেছি। আমি কোনো উদ্ধারকর্মী না, কিন্তু তৃতীয় দিন থেকে এখন পর্যন্ত কাউকেই জীবিত উদ্ধার করতে পারিনি। পরিবারের সদস্যদের উদ্ধার করা যাবে এমন বিশ্বাস এখনও অটুট আছে। ভূমিকম্পের সময় বাসার বাইরে ছিলেন হুয়ান। ফিরে দেখেন ধুলা আর লোহা কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে তার বাড়ি। পুরো পরিবার হারিয়ে শোকে স্তব্ধ হলেও হাল ছাড়েননি হুয়ান। কেউ বেঁচে থাকার সম্ভাবনা না থাকলেও তাদের উদ্ধারের চেষ্টা থামাতে নারাজ তিনি। শুধু নিজের পরিবার নয়, ধ্বংসস্তূপ থেকে কোনো আর্তনাদের শব্দ শুনলেই ছুটে যাচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। আমি সময় মতো পরিবারের কাছে পৌঁছাতে পারিনি। আমার বিশ্বাস তারা এখানেই আছে। জানি না তাদের বের করে আনতে পারবো কিনা, তবে হাল ছাড়বো না। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করতে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। অনুভব করছি যেন সৃষ্টিকর্তা আমাকে বলছেন অন্যদের উদ্ধারেও সাহায্য করতে হবে। ভঙ্গুর অর্থনীতির দেশ ভেনেজুয়েলায় এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ অকল্পনীয়। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। সময়ের সাথে কমছে ধ্বংসস্তূপে চাপা পড়াদের জীবিত উদ্ধারের আশা। এত হতাশার মাঝেও প্রতিকূলতা মোকাবেলা করে উদ্ধারকারীদের সাথে মিলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হুয়ানের মতো স্বজনহারা পরিবারের সদস্যরা। যন্ত্রপাতি ছাড়া উদ্ধার কাজ চালানো বেশ কঠিন ও জটিল। আমাদের একমাত্র শক্তি হচ্ছে বিশ্বাস, যা আমরা হারাতে চাই না। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসুক বা না আসুক, আমরা কাজ চালিয়ে যাব। বিরূপ প্রকৃতির কাছে মানুষ অসহায়, কিন্তু ভালোবাসা, দায়িত্ব আর আশার শক্তি যে কত বড় তার বাস্তব উদাহরণ ২৭ বছর বয়সী হুয়ান। ধ্বংসস্তূপে চাপা পড়েছে পরিবার, তবু বিশ্বাস হারাননি। দৃঢ় মনোবল নিয়ে চলছে প্রাণের স্পন্দনের তল্লাশি। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৯৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১০,০০০-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ কয়েক হাজার মানুষ। তাদের অনেকেই চাপা পড়ে আছে ধসে পড়া ভবনের নিচে। ভয়াবহ এই ভূমিকম্পে প্রায় ৫৯,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস। এই দুর্যোগে অন্তত ১৬,০০০ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবেতর জীবনযাপন করছে তারা। ভারী যন্ত্রপাতির অভাব ও দুর্গম এলাকার কারণে উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে। ধসে পড়া ভবনগুলো থেকে এরই মধ্যে লাশের গন্ধ বের হতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার খেলতে এসে গোটা বিশ্বকে চমকে দিয়েছে অজানা অচেনা দেশ কেপ ভার্দে। ৪ জুলাই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে তারা। আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা ছোট্ট এই দ্বীপদেশ কিভাবে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে উঠে এলো? জনশূন্য দ্বীপ থেকে উপনিবেশ, তারপর স্বাধীন রাষ্ট্র, কিভাবে বিশ্বকাপের বিস্ময় হয়ে উঠল কেপ ভার্দে? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো বিশ্বকাপে এসে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাপক আলোচনায় উঠে এসেছে এমন একটি দেশ যেটি সম্পর্কে বিশ্বের অধিকাংশ মানুষেরই তেমন ধারণা নেই। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা ১০টি আগ্নেয় দ্বীপ ও কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির সরকারি নাম কাবো ভার্দে। কাবো ভার্দে অর্থ সবুজ অন্তরীপ, তবে বিশ্বের অনেকেই একে কেপ ভার্দে নামেই চেনে।
মাত্র 5.5 থেকে 6 লাখ মানুষের এই ক্ষুদ্র রাষ্ট্রের আয়তন 4033 বর্গ কিলোমিটার। রাজধানীর নাম প্রাইয়া। ইতিহাস বলছে আজকের কেপ ভার্দে একসময় ছিল সম্পূর্ণ জনশূন্য। 15 শতকে পর্তুগিজ নাবিকরা আবিষ্কার করেন আটলান্টিক মহাসাগরে কাছাকাছি অবস্থানরত এই দ্বীপগুচ্ছকে। এরপর সেখানে বসতি গড়ে ওঠে। প্রায় 5 শতাব্দী ধরে পর্তুগিজ উপনিবেশ থাকায় আফ্রিকার অংশ হলেও কেপ ভার্দের ভূগোল, সংস্কৃতি আর জীবনযাত্রায় ইউরোপীয় প্রভাব স্পষ্ট। পর্তুগিজ নাবিকরা পৌঁছানোর পর এই দ্বীপগুলো হয়ে ওঠে আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। অবশেষে 1975 সালে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি। এখানকার 81% মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী। এরপরই আছে ধর্মহীন মানুষের সংখ্যা প্রায় 16%। এর বাইরে প্রায় 1.5% মানুষ মুসলিম। কেপ ভার্দের সরকারি ভাষা পর্তুগিজ হলেও সাধারণ মানুষ সবচেয়ে বেশি কথা বলে কেপ ভার্দিয়ান ক্রেওল ভাষায়। ইউরোপিয়ান ও আফ্রিকান সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা এই সমাজে সঙ্গীতের আছে বিশেষ কদর। বিশেষ করে তাদের মর্না নামের সঙ্গীতধারা বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। কিংবদন্তি শিল্পী সেজারিয়া এভোরা কেপ ভার্দের সঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছেন। প্রাকৃতিক সম্পদে খুব বেশি সমৃদ্ধ নয় কেপ ভার্দে। অনাবৃষ্টি ও খরার দীর্ঘ ইতিহাস আছে এদেশে, ফলে কৃষিকাজও সীমিত। পর্যটন, সামুদ্রিক অর্থনীতি, সেবা খাত এবং বিদেশে বসবাসরত কেপ ভার্দিয়ানদের পাঠানো রেমিট্যান্সই অর্থনীতির প্রধান ভিত্তি। 20 শতকে ভয়াবহ খরায় বহু মানুষের মৃত্যু হয় এখানে। সে সময় বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে। ফলে আজ এমন অবস্থা দাঁড়িয়েছে যে দেশটিতে বসবাসকারী জনসংখ্যার চেয়ে বিশ্বের বিভিন্ন দেশে কেপ ভার্দের বংশোদ্ভূত মানুষের সংখ্যাই বেশি। ইউরোপ ও আফ্রিকার মাঝামাঝি অবস্থানের কারণে সামুদ্রিক ও বিমান যোগাযোগের ক্ষেত্রেও দেশটির কৌশলগত গুরুত্ব রয়েছে। তবে কেপ ভার্দেকে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে তাদের ফুটবল। বহু বছর ধরেই আফ্রিকার অন্যতম উদীয়মান ফুটবল শক্তি হিসেবে পরিচিত এই দেশ। 2015 সালে একটি প্রীতি ম্যাচে তারা ইউরোপের অন্যতম ফুটবল শক্তি পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে দেয়। পর্তুগালের সাবেক উপনিবেশের জন্য এটি ছিল বিশাল এক অর্জন। আজ বিশ্বকাপের মঞ্চে তাদের উপস্থিতি সেই ফুটবল যাত্রারই নতুন অধ্যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সাথে ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে কেপ ভার্দে। এই নকআউট পর্বে 4 জুলাই তারা মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে। সব মিলিয়ে কেপ ভার্দেকে নিয়ে এখন ব্যাপক কৌতূহল কাজ করছে। ইউরোপের বিভিন্ন লিগে খেলা অসংখ্য ফুটবলারের শিকড় কেপ ভার্দেতে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দুর্দান্ত দলগত সমন্বয়ের কারণে তারা বারবার চমক দেখাচ্ছে। বিশাল অর্থনৈতিক শক্তি বা বিপুল জনসংখ্যা ছাড়াও যে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া যায়, কেপ ভার্দে তার উজ্জ্বল উদাহরণ। ফুটবলের সুবাদে দেশটি প্রমাণ করেছে আকার নয়, স্বপ্ন, প্রস্তুতি এবং দৃঢ় সংকল্পই একটি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে পারে। সেই কারণেই আজ বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর কাছে কেপ ভার্দে আর অচেনা কোনো দেশের নাম নয়, বরং এক অনুপ্রেরণার গল্প। হিজল জুবায়ের, বাংলা ভিশন। বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর দলের প্রশংসা করে পোস্টের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস। প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির হারের পরও মেরৎসো এক্সে লিখেন, বিশ্বকাপে আপনারা দেশকে রোমাঞ্চিত করেছেন। ওই পোস্টের অল্প সময়ের মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়। যখন সবাই দলের পারফরমেন্সে হতাশ, তখন চ্যান্সেলরের দলের পারফরমেন্সে গর্বিত হওয়ার বক্তব্য তার ফুটবল সম্পর্কে অজ্ঞতার লক্ষণ হিসেবে দেখছেন অনেকে। বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। খেলার মাঠের উত্তেজনা অনেক সময় সীমানা পেরিয়ে রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে, কিন্তু জার্মান চ্যান্সেলরের ক্ষেত্রে ঘটল ঠিক উল্টো। জার্মানির বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে করা একটি মন্তব্য তাকে দাঁড় করিয়েছে বিতর্কের কাঠগড়ায়। সঠিক প্রেক্ষাপট না বুঝে কেবল মুখস্থ প্রতিক্রিয়ার একটি পোস্ট এখন নেটিজেনদের আলোচনার খোরাক। বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ম্যাচে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে 4-3 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি।
2014 বিশ্বকাপ জেতার পর এটি ছিল জার্মানির প্রথম নকআউট পর্বের ম্যাচ। সেই হিসাবে এটি তাদের জন্য আরেকটি হতাশাজনক বিদায়। জার্মানির পরাজয় ও বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই একটি পোস্ট করেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স। 30 জুন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়াটা কষ্টের, কিন্তু ম্যাচটা দারুণ হয়েছে। এই বিশ্বকাপে আপনাদের নিবেদন ও দলীয় সংহতি আমাদের দেশকে রোমাঞ্চিত করেছে। আমরা আপনাদের জন্য গর্বিত। কিন্তু এমন মন্তব্যের প্রতিক্রিয়া কেমন হবে তা হয়তো আন্দাজ করতে পারেননি মার্স। ওই পোস্টের অল্প সময়ের মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়। দলের বিদায়ে সমর্থক ও গণমাধ্যমগুলো এখন ক্ষোভ দেখাচ্ছে চ্যান্সেলরের ওপর। হাভার্টসদের বিদায়ে গণমাধ্যমগুলোর প্রতিবেদনেও স্পষ্ট হতাশা ফুটে উঠেছে। জার্মান দৈনিক ভেল্ট লিখেছে, জার্মানি আর আগের সেই জার্মানি নেই। আরেক জনপ্রিয় পত্রিকা বিল্ড চ্যান্সেলরের এক্স পোস্ট নিয়ে লিখেছে, এমন বক্তব্য অন্তঃসারশূন্য। পোস্টটি দিয়ে মের্স নিজেকে হাসির পাত্রে পরিণত করেছেন। তবে সমর্থকদের মনোবেদনা ঠিকই আঁচ করতে পেরেছেন জার্মান অধিনায়ক জোশুয়া কিমিচ। হারের পর তিনি বলেছেন, ছোটবেলা থেকেই দেখে এসেছি জার্মানি সবসময় সেমিফাইনাল বা ফাইনাল খেলত। আমরা বর্তমান প্রজন্মকেও সেই আনন্দ উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু সেটি পারিনি। কিউরাসাওকে 7-1 গোলে হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের মতো যাত্রা শুরু করেছিল জার্মানি। তবে তাদের বিদায়টা কোনো দুঃস্বপ্নের চেয়েও কোনো অংশে কম নয়। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির এমন হতাশাজনক বিদায়ের পর কোচ জুলিয়ান নাগলসম্যান নিজেই অকপটে স্বীকার করেছেন যে জার্মানি এখন আর ফুটবলের প্রথম সারির দল নয়। যখন পুরো জাতি দলের পারফরমেন্সে হতাশ, তখন চ্যান্সেলরের দলের পারফরমেন্সে গর্বিত হওয়ার বক্তব্য তার ফুটবল সম্পর্কে অজ্ঞতা বা ডিসকানেক্টেড থাকার লক্ষণ। এছাড়া অনেকেই এই ঘটনাকে তার সরকারের সার্বিক ব্যর্থতার প্রতীক হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে মার্স বারবার ফুটবলকে জার্মান পরিচয় ও ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহারের চেষ্টা করেছেন। তিনি চেয়েছেন দলের সাফল্যের উপর ভর করে সরকারের প্রতি জনগণের ইতিবাচক মনোভাব তৈরি করতে। এ কারণেই দলের ফলাফল খুব একটা ভালো না হওয়া সত্ত্বেও তিনি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়েছেন, যা কেবলই ছিল রাজনৈতিক ইমেজ বিল্ডিংয়ের একটি চেষ্টা মাত্র। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।